আলাইকুম, সীতাকুণ্ড অনলাইন স্কুলে স্বাগতম। আমি প্রথমে আমার পরিচয় দিচ্ছি। আমি নাহিদা বেগম, সহকারী শিক্ষিকা, ফুজহাট কেম হাই স্কুল। আমি আজকে ক্লাস নিব ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয়। তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা রাখি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শিক্ষার্থীরা, তোমরা পূর্বের পাঠে অর্থাৎ প্রথম অধ্যায়ে জেনেছ ভাষার প্রধান উপাদান চারটি। আমি তোমাদেরকে আবার স্মরণ করিয়ে দিতে চাই। ভাষার প্রধান উপাদান চারটি, সেগুলো হচ্ছে ধ্বনি, শব্দ, বাক্য, বাগূর্ধ। আজকে আমি ধ্বনি নিয়ে আলোচনা করব। ধ্বনি বাতাসে আঘাতের ফলে যা সৃষ্টি হয় তাই ধ্বনি। তবে সব ধ্বনি ভাষার উপাদান নয়, এটা ভাষার উপাদান হয়নি। ভাষার উপাদান হতে হলে অবশ্যই সেটা বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত হতে হবে। তাহলে আমাদেরকে বাকযন্ত্রের সাথে পরিচিত হতে হবে। চলো আমরা বাকযন্ত্রের সাথে পরিচিত হই। আমাদের শরীরের উপরের প্রত্যঙ্গগুলো হচ্ছে বাকযন্ত্র, যেমন ফুসফুস, শ্বাসনালী, খাদ্যনালী, স্বরযন্ত্র, গলবিল, কোমল তালু। কোমল তালু হচ্ছে জিহ্বা মূল, এটা একটু নরম তাই এটাকে কোমল তালু বলা হয়েছে। শক্ত তালু, কোমল তালুর উপরে গম্বুজাকৃতিটি শক্ত তালু। নাসিকা গহ্বর, নাকের ভিতরের গহ্বরটা হচ্ছে নাসিকা গহ্বর। নাকের ছিদ্রগুলো, দুটো ছিদ্র, সেটা হচ্ছে নাসারন্ধ্র। ঠোঁট, জিভ, দাঁত, মুখ গহ্বর, চোয়াল। তাহলে আমরা বাকযন্ত্রের সাথে পরিচিত হলাম। তাহলে ধ্বনি উচ্চারণে বাকযন্ত্রের এই প্রত্যঙ্গগুলো ব্যবহৃত হবে। ধ্বনিকে সাধারণত দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা ব্যঞ্জন ধ্বনি। আমরা এখন স্বরধ্বনি নিয়ে আলোচনা করব। স্বরধ্বনি উচ্চারণের সময় ফুসফুস আগত বাতাস মুখের মধ্যে কোনোভাবে বাধাপ্রাপ্ত হয় না। যেমন অ, আ, ই, উ। আবার কিছু স্বরধ্বনি উচ্চারণের সময় বাতাস বাধাহীনভাবে একই সঙ্গে মুখ ও নাক দিয়ে বের হয়। সেক্ষেত্রে আমার সাথে উচ্চারণ করো, ই, এ, এগুলো উচ্চারণ করতে মুখ এবং নাক ব্যবহার করা হয়েছে এবং মুখ এবং নাক দিয়ে বাতাস বেরিয়েছে। স্বরধ্বনি উচ্চারণে তিনটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এগুলো হলো জীবের উচ্চতা, জীবের অবস্থান, ঠোঁটের আকৃতি, কোমল তালুর অবস্থা। কোমল তালুর অবস্থা অনুযায়ী স্বরধ্বনিকে মৌখিক ও অনুনাসিক স্বরধ্বনি হিসেবে উচ্চারণ করতে হয়। স্বরধ্বনি বিচারে উচ্চারণকালকেও গুরুত্ব দিতে হবে। সে অনুযায়ী স্বরধ্বনি হয় হ্রস্ব ও দীর্ঘ। এবার আমরা একটা করে আলোচনা করি। জীবের অবস্থা অনুযায়ী স্বরধ্বনিকে তিনটি ভাগে ভাগ করেছে: সম্মুখ স্বরধ্বনি, মধ্য স্বরধ্বনি, পশ্চাৎ স্বরধ্বনি। সম্মুখ স্বরধ্বনি জীবের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনিগুলো হলো সম্মুখ স্বরধ্বনি। শিক্ষার্থীরা আবারও উচ্চারণ করো, ই, এ, এ, ই, এ, এ। এগুলো উচ্চারণ করতে আমার জীবের সামনের অংশটা ব্যবহৃত হয়েছে। মধ্য স্বরধ্বনি জীব স্বাভাবিক অবস্থায় থেকে অর্থাৎ সামনে কিংবা পেছনে না সরে যেসব স্বরধ্বনি উচ্চারিত হয় সেগুলো হচ্ছে মধ্য স্বরধ্বনি। আর স্বরধ্বনি এই শ্রেণীর। এরপরে আসে পশ্চাৎ স্বরধ্বনি। এই জাতীয় স্বরধ্বনি জীবের পেছনের অংশের সাহায্যে উচ্চারণ করতে হয়। সেক্ষেত্রে করো, অ, উ, উ। এবার জীবের উচ্চতা অনুযায়ী, অর্থাৎ জীবটা কতটুকু উপরে উঠবে সেই অনুযায়ী স্বরধ্বনিগুলোকে ভাগ করা হয়েছে চারটি ভাগে। একটা হচ্ছে উচ্চ স্বরধ্বনি, নিম্ন স্বরধ্বনি, উচ্চ মধ্য স্বরধ্বনি, নিম্ন মধ্য স্বরধ্বনি, উচ্চ স্বরধ্বনি। এগুলো উচ্চারণের সময় জীব সবচেয়ে উপরে উঠে। জীবটা উঠতে উঠতে এতটুকু ওঠার পরে আমরা ইটা উচ্চারণ করো, দেখবে যে তোমার জীবটা অনেক উপরে উঠেছে, ই। আর নিম্ন স্বরধ্বনি জীব সবচেয়ে নিচে অবস্থান করে,
আটা উচ্চারণ করার সময় আমার জিভটা নিচে ছিল, তাই এটা নিম্ন স্বরধ্বনি। উচ্চ মধ্য, এই জাতীয় স্বরধ্বনি উচ্চ স্বরধ্বনির থেকে নিচে এবং নিম্ন মধ্য স্বরধ্বনি থেকে একটু উপরে উচ্চারিত হয়। এ ধরনের স্বরধ্বনি হচ্ছে এ। এবার নিম্ন মধ্য স্বরধ্বনি, এ ধরনের স্বরধ্বনি উচ্চ মধ্য স্বরধ্বনি থেকে নিচে, নিম্ন স্বরধ্বনি থেকে একটু উপরে উচ্চারিত হয়। এ ধরনের স্বরধ্বনি হচ্ছে নিম্ন মধ্য স্বরধ্বনি, যেমন এ, এলা, ই, এ, আ, এগুলো উচ্চ স্বরধ্বনি, উচ্চ মধ্য স্বরধ্বনি, নিম্ন মধ্য স্বরধ্বনি এবং নিম্ন স্বরধ্বনি। এবার ঠোঁটের অবস্থা অনুযায়ী, স্বরধ্বনিগুলো দু ধরনের। একটা হচ্ছে গোলাকৃত, যেমন ঠোঁট গোল হয়ে যায় তাই এটা গোলাকৃত স্বরধ্বনি, আর একটা হচ্ছে অগোলাকৃত, গোল করতে হয় না। তাহলে গোলাকৃত স্বরধ্বনি হচ্ছে উ, অ, উ, 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 অ, উ, উ। আর অগোলাকৃত হচ্ছে ই, আ, এ। হ্রস্ব ও দীর্ঘস্বর, বিশেষ বহু ভাষায় একই স্বরধ্বনি দুটি উপলব্ধি আছে, যেমন ইংরেজি বিট ও বিট শব্দের উচ্চারণ। প্রথম শব্দের ই ধ্বনি, প্রথম শব্দের ই হ্রস্ব আর দ্বিতীয় শব্দের ই দীর্ঘ, বিটে বিট, বিট। এবং এই দুই স্বর উচ্চারণের কারণে ইংরেজি দুটি ভিন্ন অর্থবাহী শব্দ তৈরি হয়েছে। বাংলা ভাষার সব স্বরই হ্রস্ব, কিন্তু আমরা লিখিত ভাষায় কিছু দীর্ঘ বর্ণ রয়েছে, যেমন আমরা লিখি নদী, তরি ইত্যাদি। এসব শব্দের দীর্ঘ উচ্চারণ হয়তো করা যায়, কিন্তু তাতে দুটো অর্থবাহী শব্দ তৈরি হয় না। অর্থাৎ লিখিত ভাষায় যাই থাকুক, আমাদের সব স্বরই হ্রস্ব। কোমল তালুর অবস্থা অনুযায়ী, মৌখিক স্বরধ্বনি উচ্চারণের সময় বাতাস কেবল মুখ দিয়ে, আর অনুনাসিক স্বরধ্বনি উচ্চারণের সময় বাতাস একই সঙ্গে মুখ ও নাক দিয়ে বের হয়। বাতাস শুধুমাত্র মুখ দিয়ে, আর এটা মুখ এবং নাক দিয়ে বের হয় অনুনাসিকে। এখন মৌখিক ও অনুনাসিক ধ্বনির উচ্চারণের কারণে অনেক সময় মৌখিক স্বরের অনুনাসিক উচ্চারণ হলে শব্দের অর্থ বদলে যাবে। বাংলা মৌখিক স্বরধ্বনি হলো 60টি এবং অনুনাসিক স্বরধ্বনিও 60টি। নিচে বাংলা মৌখিক ও অনুনাসিক স্বরধ্বনির একটি তালিকা দেখানো হলো, যেমন ই, এ, আ, উ, অ, উ, উ। এগুলোর যেমন চন্দ্রবিন্দু দেওয়ার পরে এ অনুনাসিক স্বরধ্বনি হয়ে গেছে, এ, আ, এখন এগুলোর যে শব্দের ব্যবহারের পরে অর্থ যে বদলে যাচ্ছে, যেমন বিধি, এখানে ই ধ্বনিটা যখন অনুনাসিক উচ্চারণে হয় বিধি, এই বিধি হচ্ছে নিয়মকানুন, আর এই বিধি বিদ্ধ করা। অনুরূপভাবে এরা সাধারণ মানুষকে বোঝায়, তারা সম্মানী মানুষকে বোঝায়। এভাবে যেমন বাধা, ট্যাকত্ব থলে, বাধাত্ব বিপত্তি, আর এই বাধাত্ব বন্ধন, গদ কবিতা, আর এই গতত্ব আঠা, ওরা সাধারণ আর তারা সম্মানী ব্যক্তি বোঝায়। 20 একটা সংখ্যা বিশেষ, অর্থাৎ 20, আর 20 ফুলের কলি বোঝায়। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি কি শিখলাম? তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত ধ্বনিতে কি জানলাম? আমরা বাকযন্ত্রের সাথে পরিচিত হয়েছি, ধ্বনি কি সেটা জেনেছি, বাকযন্ত্রের সাথে পরিচিত হয়েছি, ধ্বনি কি সেটা জেনেছি, ধ্বনি দুপ্রকার, স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি জেনেছি, স্বরধ্বনি উচ্চারণ সম্পর্কে জেনেছি। স্বরধ্বনির উচ্চারণ অনুযায়ী 3টি বিষয় যে গুরুত্বপূর্ণ: জীবের উচ্চতা, ঠোঁটের আকৃতি, জীবের অবস্থান, কোমল তালুর অবস্থা এবং উচ্চারণ কাল অনুযায়ী হ্রস্বস্বর ও দীর্ঘস্বর সম্পর্কে জেনেছি। কোমল তালুর অবস্থা অনুযায়ী যে অনুনাসিক ও মৌখিক স্বরধ্বনি ও অনুনাসিক স্বরধ্বনি সম্পর্কে জেনেছি এবং তার তালিকা দেখেছি।
এতক্ষণ পর্যন্ত নিশ্চয়ই আমরা এগুলো ভালোভাবে বুঝেছি। আমার বিশ্বাস তোমরা বুঝতে পেরেছো এবং সে অনুযায়ী তোমরা পরীক্ষায় বহু নির্বাচনী প্রশ্নের উত্তর করতে পারবে। এই অধ্যায় থেকে বহু নির্বাচনী প্রশ্ন বেশি আসে। আমি মনে করছি তোমরা এগুলো ঠিকভাবে উত্তর দিতে পারবে। তাই তোমাদেরকে আমি কিছু কাজ দিচ্ছি, তোমরা এগুলো এক এক করে দেখো এবং সাথে সাথে উত্তর করার চেষ্টা করো। আজ এই পর্যন্তই। তো তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, নিরাপদে থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ।